প্রায় ২৫০০ বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রাচীনকাল থেকেই এ অঞ্চল রাজনীতি অর্থনীতির কেন্দ্রবিন্দু, জ্ঞান বাণিজ্য ও ধর্মীয় চর্চার এক গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এটি প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, বর্তমান বগুড়া জেলা। পুণ্ড্রবর্ধন থেকে বর্তমান বগুড়া জেলা মাঝখানে কেটে গেছে প্রায় ২৫০০ বছর। দীর্ঘ এই সময়ে এ অঞ্চলের উত্থান পতন, পাওয়া না পাওয়া আর মানুষের জীবন সংগ্রামের সাক্ষী হয়ে আছে এই মহাস্থানগড়। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা জনপদে দুঃখ, কষ্ট আর সুখ স্মৃতির অভাব নেই। এখনও এ অঞ্চলে রয়েছে নানান না পাওয়ার গল্প। উপজেলাবাসী বলছেন, দীর্ঘদিনের পূরণ না হওয়ার দাবি আর না পাওয়া সবকিছুই এখন চাই। মহাস্থানগড় প্রাচীন সভ্যতার নিদর্শনের পাশাপাশি ধর্মীয় সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত। বৌদ্ধ, হিন্দু, মুসলিম সহ সব ধর্মের মানুষ এখানে আসেন নিজ নিজ ধর্মের ইতিহাস জানার জন্য। মানুষের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য, সহমর্মিতা ও সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক হয়ে উঠেছে মহাস্থানগড়। প্রাচীন বাংলার উন্নত সভ্যতার প্রমাণ বুকে নিয়ে নীরবে ধুঁকছে মহাস্থানগড়। তবুও পুণ্যলাভ ও শ্রদ্ধা জানানোর জন্য এই পুণ্যভূমিতে আসেন পুণ্যার্থীরা, কিন্তু তাদের সুবিধায় বা পর্যটক আকৃষ্ট করতে বিশেষ কোনো ব্যবস্থা নেই মহাস্থানগড়ে। কোনো সরকার এই মহাস্থান নিয়ে কেউ ভাবেনি। একদম যে সরকারই এখন আসুক ক্ষমতায়, এই সরকার যখন এই মহাস্থান নিয়ে ভাবে, যে পরিবেশে আছে এই পরিবেশের কোনো উন্নয়ন হয়নি। সরকারের নজর পড়ে কিনা জানি না। যে এই যে বাড়িঘর ছিল একওয়ার করছে, একওয়ার করে বছরের পর বছর পরে আছে, এর কোনো উন্নয়ন নাই। আগামী যে সরকার নির্বাচিত হবে সেই সরকার আমাদের মহাস্থান এলাকা, ঐতিহাসিক এলাকা যেমনি উন্নয়ন করে, এটাই আমাদের এলাকাবাসীর দাবি। প্রায় ১০০০ বছর আগে এ অঞ্চলে ইসলাম প্রচার করতে আসেন হযরত শাহ সুলতান মাহমুদ বলখি মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি। এ অঞ্চলের ইতিহাসবিদদের তথ্য ও লোককথা অনুযায়ী তিনি মাছ বা মাছ আকৃতির কোনো জলযানে করে করতোয়া নদী হয়ে এখানে এসেছিলেন। নদী ঘিরে গড়ে ওঠা পুণ্ড্রনগরের সভ্য জনপদের নিদর্শন ও পাশ দিয়ে বয়ে চলা সেই করতোয়া নদীর বেহাল দশা। একসময় শিবগঞ্জ উপজেলা জনপদের জীবনযাত্রার মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নদীপথের যোগাযোগ ব্যবস্থা। এখন নদীপথে যোগাযোগ কমেছে। উত্তর জনপদের ছোট নদীগুলোতে আর সারা বছর জল থাকে না। শিবগঞ্জ উপজেলা মানচিত্রের সীমানা ভেদ করে বয়ে চলা করতোয়া, নাগর ও গাংনাই নদী প্রায় মৃত। খননের মাধ্যমে নদীর প্রাণ ফেরানোর দাবি দীর্ঘদিনের। বাঁধ দেওয়ার পর থেকে এই নদীটা মরে গেছে, এই নদীটাও মরে গেছে। আস্তে আস্তে ভরাট হয়ে বন্ধ হওয়ার উপক্রম। এটা আমরা চাই যে এটা খনন হোক। এই নদীতে আমরা খেলাধুলা করছি, নদীতে খুব পানি ছিল। এই নদীর পানি এখান থেকে যাচ্ছিল পদ্মাতে, এটা হলো বড় নদী। আর এগুলো নদীর শাখা ছিল, আগে নৌকো আসছে, নৌকো চলছে। আমাকে চাওয়া যে এবারে যে সরকারটা আসছে, যে সরকারই আসুক, তার কাছে পাওয়া যে এই নদীটা যেন তাই খুলে দেয়।
ফসলি জমিতে সেচ দেয়া ও মাঠের উর্বরতা ঠিক রাখতে খুবই গুরুত্বপূর্ণ নদী জল। এখন নদীতে জল থাকে না, তাই ফসলি মাঠের উর্বরতা ঠিক রাখতে গ্রহণ করা হয় বিকল্প ব্যবস্থা। তাতে কৃষকের খরচ বাড়লেও সবজি ভাণ্ডারের খ্যাতি ধরে রেখেছে শিবগঞ্জ উপজেলার সবজি চাষিরা। তবে চাষাবাদের লাভ লোকসান নিয়ে সবসময় শঙ্কায় থাকেন তারা। সবজি কেনাবেচার জন্য উত্তরের বিখ্যাত হাট মহাস্থান। মধ্য হেমন্তেই হাট ভরে গেছে তরতাজা সবজিতে। বাড়তি দামে সার কীটনাশক কিনে ও বৈরী আবহাওয়ায় বাড়তি যত্ন করে সবজি ফলিয়েছেন, কিন্তু পর্যাপ্ত দাম পাচ্ছেন না। মৌসুমের শুরুর দিকে বেশ ভালো দাম থাকলেও সরবরাহ বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে সবজির দাম। ভালো দাম পেতে কৃষকের দাবি উৎপাদন মৌসুমে সবজি সংরক্ষণের ব্যবস্থা করা হোক। হাল খোলের দাম বেশি, হাল বহার দাম বেশি, সবের দাম বেশি, খালি আরো দেশে বাজার কম। আমরা তো মরে গেল একবারে। আমাদের বুদ্ধি কি? সার পাউসের দাম বেশি, মূল্য আবাদ করে আমাকে লস পৌঁছে গেছে, ফেলে দিছি। দারিদ্রের ঘাটতি, এই ঘাটতি আমাকে পূর্ণ হইলে আমাদের দাবি আপনার সারের দাম কমা লাগবে। তারপর আপনি মূল্যের বেশি হলে 500 টাকা 100 গ্রামের দাম তা কমা লাগবে, না কমলে কেমন ক্যাঙ্কের হবে? কোন যখন সবজি বেশি আমদানি হয় তখন দামটা একেবারেই কমে যায়, এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো সেই কারণে এখানে একটা হিমাগার থাকলে বাজারটা সবসময় সমন্বয় করা যেত। শীতকালীন বিভিন্ন সবজির পাশাপাশি প্রচুর পরিমাণ আলু উৎপাদন করেন এই উপজেলার চাষিরা। উর্বর মাটি ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় প্রায়ই লোকসানের মুখে পড়েন চাষিরা। ফসলের ন্যায্য মূল্য পেতে কৃষকের দাবি সংরক্ষণ ব্যবস্থা বাড়াতে হবে ও বিদেশে রপ্তানির ব্যবস্থা করে দিতে হবে ন্যায্য মূল্যের নিশ্চয়তা। শিবগঞ্জের শস্য ভাণ্ডার বলা হয়। আলু বিক্রি আমরা ন্যায্য জায়গা পাই না, ভালো বাজার পাই না, ভালো মূল্যও পাই না। সরকার এটা যেন ভাবে এখানকার যে আলুটা চাষ হয় এখন বর্তমানে কৃষক সামনেতে মার খাইছে, এবার যেন মার না খায়। এই নির্বাচনের পর যান আলুলে সরকারটা ভাবে। পুনর্বর্ধনের এই মাটিতে সব ফসলেরই ভালো ফলন হয়, তাই সেসব বিক্রির জন্য সুবিধাজনক জায়গাতেই হাট বসে। উপজেলার আনাচে কানাচে যে হাট বসে তা থেকে প্রচুর পরিমাণ রাজস্ব জমলেও সুবিধা পায় না হাটের ক্রেতা বিক্রেতারা। এবছর উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে কলার আবাদ করা হয়েছে। সেসব বিক্রির জন্য চণ্ডীহারা ও ফাঁসিতলা এলাকায় হাট বসে মহাসড়কের উপর। হাটুরেরা বলছেন, মহাসড়ক থেকে সরিয়ে হাট বসানো হোক নিরাপদ কোনো জায়গায়। নির্দিষ্ট জায়গা হলে কলাহাটিটা সুবিধা হয়, এখন দুর্ঘটনাও হয় রাস্তার ওপর। এগুলো হাট কমিটির এটা দেখার দায়িত্ব, কিন্তু তারা অতটা তৎপর না, তারা খাজনা নিয়েই ব্যস্ত। কেমনি খালি টাকাটা নেবে, যে হাটের যে উন্নয়ন করতে হবে সেগুলো দেখার বিষয় নাই। কোনো প্রকারের পেশাবখানা পায়খানা টয়লেটের ব্যবস্থা নাই, একটা টয়লেটের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে ওই আমাদের আশপাশের জনগণের এবং কৃষক মানুষের খুব সুবিধা হবে। শিবগঞ্জের আবহাওয়া ও মাটির উর্বরতা বিবেচনায় এই উপজেলায় গড়ে তোলা হয়েছে মশলা গবেষণা কেন্দ্র। মশলার আমদানি নির্ভরশীলতা কমিয়ে দেশকে উৎপাদনমুখী করার জন্য বগুড়ায় মশলা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। 30 বছরে এই গবেষণা কেন্দ্রে কোটি কোটি টাকা খরচ হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি মাঠ পর্যায়ে। গবেষণায় নতুন জাত উদ্ভাবন হলেও ভোক্তা পর্যায়ে আসতে রয়েছে নানান জটিলতা। প্রত্যাশামতো কমছে না আমদানি নির্ভরতা। বেতন নিয়ে আসতেছে আর চলে যাচ্ছে। তারা যে গবেষণা করবে যে কিভাবে ভালো জাত
উদ্ভাবন করবে, কৃষকের মাঝে বিলি করবে, এইগুলো তারা করতেছে না। যে কোনো সরকার আসুক তাতে আমাদের কোনো অসুবিধা নেই, যাতে ওদের উন্নতি হয়, আমাদের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, দশের উন্নতি হয়, আমরা এইটুকু চাই। মশলা গবেষণা কেন্দ্রের মতোই কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হাসপাতাল পড়ে আছে অবহেলায়, নেই কাঙ্ক্ষিত সেবা। শিবগঞ্জের আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হয় ২০০৬ সালে। দেড় যুগ পেরিয়ে গেলেও শুরু হয়নি রোগী ভর্তির কার্যক্রম। নামমাত্র চলছে হাসপাতালের বহির্বিভাগ। যে সরকারি সামনে ক্ষমতায় আসুক, যে আসুক, আমাদের এলাকার প্রাণের দাবি এই হাসপাতালটা পূর্ণাঙ্গভাবে চালু হলে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ এবং দরিদ্র মানুষের ব্যাপক উপকার হবে। অসুস্থ হলে আমাদেরও এখান থেকে বগুড়া যাওয়া লাগে। আমাদের নিকটবর্তী হাসপাতাল চালু হলে আমাদের কার বগুড়া যাতে না হয়। এখানে তো ভর্তি কোনো সিস্টেম এখনো হয় নাই। নির্বাচনে যে কোনো দলই আসুক, এটা যেন চালু হয়। এই জনপদের মানুষের পূরণ না হওয়া দীর্ঘদিনের দাবিগুলো কখনো পূরণ হবে এমন আশা প্রায় ছেড়েই দিয়েছেন। এমনই এক গ্রাম বিহার। যীশুখ্রিস্টের জন্মের আগের বৌদ্ধ বিহার রয়েছে এই গ্রামে। এখানে বৌদ্ধ ভিক্ষুদের ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ছিল সে সময়। তার ধ্বংসাবশেষ দেখতে দেশি বিদেশি পর্যটক আসে প্রতিদিনই, অথচ তাদের সুবিধা অসুবিধা নিয়ে ভাবার যেন কেউ নেই। ঐতিহাসিক জায়গা হিসেবেও আমাদের বিহারটাকে মানুষ কিন্তু সেভাবে চেনে না, জানে না, বা আমরা হয়তো বহির্বিশ্বের কাছে সেভাবে তুলে ধরতে পারি নাই। পরবর্তী যে আসতেছে সে সরকারের প্রতি আমার আকুল আবেদন, ওনার জন্য এই বিহার এলাকায় পর্যটক হিসেবে একটা পর্যটন খুব সুন্দর একটা জিনিস গড়ে তোলে। এ গ্রামেই জন্ম নিয়েছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ প্রফুল্ল চাকি, কিন্তু আজ তার নাম পরিচয় অনেকটাই মুছে যাওয়া ইতিহাস। বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশ নিলেও ক্ষুদিরামের তুলনায় প্রফুল্ল চাকির নাম আজ অনেকটাই অচেনা। প্রফুল্ল চাকির সাহস, ত্যাগ ও আত্ম উৎসর্গ মুক্তির সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায়, যা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা খুবই জরুরি। এই শহীদ প্রফুল্ল চাকি আমাদের গ্রামে জন্ম, এটা নিয়ে আমরা আসলে অনেক গর্ববোধ করি। আমাদের এই সরকারের কাছে দাবি দেওয়া থাকবে যে শহীদ প্রফুল্ল চাকির নামে একটা পাঠাগার এবং শহীদ প্রফুল্ল চাকির নামে আমাদের শিবগঞ্জ এবং বগুড়া সদরে কোনো অডিটোরিয়াম বা স্থাপনা তৈরি করা। শহীদ প্রফুল্ল চাকির জীবনী বাংলাদেশের যে পাঠ্য বইগুলো আছে সেই পাঠ্য বইগুলোতে অ্যাড করা। শিবগঞ্জ উপজেলা মানচিত্রে রাজধানী পুণ্ড্রনগর থাকলেও সময়ের সাথে পাল্লা দিতে পারেনি এখানকার উন্নয়ন ও অবকাঠামো। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই উপজেলা পরিকল্পিত পর্যটন উন্নয়ন ও কৃষির উন্নয়নেই উন্নত হতে পারে।